বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমি আজকের বাংলা লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বরাবরের মতোই আমার সাথে বাংলা মূল বই, খাতা এবং কলম নিয়ে তৈরি হয়ে যাও। আজকে আমার পাঠদানের যে বিষয়টা সেটা হচ্ছে একটি প্রবন্ধ। আমরা জানি যে একজন মহিয়সী নারী এবং বাঙালি নারী জাগরণের অগ্রদূত তিনি হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা একটি প্রবন্ধ, সেটি হচ্ছে চাষার দুঃখ। এই প্রবন্ধটাই আজকে তোমাদের সাথে এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করব। তো এই প্রবন্ধের আলোকে আজকে আমার যে ক্লাসটা সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে প্রথম পর্ব, অর্থাৎ এই ক্লাসটাকে আমি দুটো অংশে ভাগ করে নিয়েছি। আজকে তোমাদের সাথে এটা আলোচনায় প্রথম পর্ব। আচ্ছা শিক্ষার্থীরা, এই ক্লাসটা হচ্ছে প্রথম পর্ব, অর্থাৎ প্রথম ক্লাস এই চাষার দুঃখ প্রবন্ধের আলোকে। আচ্ছা, তার আগে আমরা একটু জানি যে রোকেয়া সাখাওয়াত হোসেন সম্বন্ধে আমাদের কিছু জানা দরকার। যে ওনার জন্ম কবে? ওনার জন্ম হচ্ছে 1880 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। আচ্ছা, আর শিক্ষা জীবন হচ্ছে উনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ পাননি, কিন্তু উনি ওনার স্বামী এবং বড় ভাইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় উনি শিক্ষা লাভ করেছেন এবং সাহিত্য সাধনা করেছেন এবং সাহিত্য চর্চা করেছেন এবং নারী শিক্ষার এবং নারীদের শিক্ষার ক্ষেত্রে উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আচ্ছা, ওনার যে সাহিত্যকর্ম আছে যেমন মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ এবং অবরোধ বাসিনী, ওনার বিশেষ যে কৃতিত্ব সেটা হচ্ছে উনি নারী জাগরণের অগ্রদূত। ওনাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তো শিক্ষার্থীরা, মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না এবং বোর্ডটা ঠিক মতন দেখতে পাচ্ছ কি না, একটু কমেন্টসের মাধ্যমে আমাকে তোমরা জানিয়ে দাও। তো আমি একটু দেখি যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না। হ্যাঁ, একজন যুক্ত হয়েছো আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের সাথে, অর্থাৎ আমার সাথে একজন ক্লাসে যুক্ত হয়েছো, তো তাকে অজস্র ধন্যবাদ। তো নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। আচ্ছা, ওনার জন্মটার একটা বিষয় আছে যেটা হচ্ছে ওনার হলো জেলা হচ্ছে রংপুর, থানা মিঠাপুকুর আর গ্রাম হচ্ছে পায়রাবন। ওনার জন্মের জেলা রংপুর, থানা মিঠাপুকুর এবং গ্রাম হলো পায়রাবন্দ এবং গ্রাম হচ্ছে পায়রাবন্দ। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ওনার গ্রাম হচ্ছে পায়রাবন্দ। আচ্ছা, তাহলে এই হচ্ছে খুবই সংক্ষেপে আমি ওনার জীবনী সম্পর্কে বললাম। যেটুকু আছে তোমরা বইয়ে ইতিমধ্যেও পড়েছ। আর যে বিষয়টা হচ্ছে চাষার দুঃখ প্রবন্ধের মূল, যে দুঃখ মানে কি? দুঃখ মানে হচ্ছে দুঃখ, দুর্দশা, কষ্ট, হতাশা ইত্যাদি। তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের শিক্ষার জন্য যেমন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, অর্থাৎ উনি নারীদের শিক্ষা এবং মুসলিম নারীদের শিক্ষার জন্য উনি সেই গৃহবন্দী অবস্থায় থেকেও, তৎকালীন সমাজে পর্দা প্রথার মধ্যে থেকেও কিন্তু উনি নারীদেরকে শিক্ষা লাভের জন্য এবং নারীদের জ্ঞান চর্চার জন্য উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তো সেরকম তিনি একইভাবে কৃষকদের, অর্থাৎ কৃষকরা যে সমাজের মেরুদণ্ড, কৃষকদেরকে সমাজের মেরুদণ্ড বলা হয়ে থাকে এবং কৃষকদের যে দুঃখ দুর্দশা এবং কৃষকদের যে দারিদ্রতা, কৃষকদের যে কষ্ট এবং কৃষকদের যে বঞ্চনা, অর্থাৎ কৃষকদের যে বঞ্চনার মর্মন্তুদ দলিল ও বঞ্চনা যে করুণ ইতিহাস, সেটাই তিনি তার প্রবন্ধ চাষার দুঃখ এর মাধ্যমে তুলে ধরেছেন। তো চাষার দুঃখ প্রবন্ধে আমরা যে বিষয়গুলো দেখতে পাই যে কৃষকরা কিন্তু অনেক কষ্ট, অর্থাৎ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কি করছেন, সারাদিন তারা কঠোর পরিশ্রম করছেন তাদের ক্ষুধা দারিদ্র নিবারণের জন্য, অর্থাৎ অন্যের জন্য, বস্ত্রের চাহিদা মেটানোর জন্য কিন্তু তারা পরিশ্রম করছেন। লেখক রোকেয়া সাখাওয়াত হোসেন একদিকে যেমন কৃষকদের দারিদ্র্যের
কথা তুলে ধরেছেন এই আলোচ্য চাষার দুঃখ প্রবন্ধের মাধ্যমে, তেমনি আবার তিনি এই যে কৃষকদের কষ্ট, কৃষকদের দুঃখ, এই দুঃখগুলো লাঘব করার জন্য যেমন তিনি কুটির শিল্পের প্রতি জোর দিয়েছেন, তেমনি ঘরে ঘরে স্কুল বা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি একই কথা তদ্রূপ এই চাষার দুঃখ প্রবন্ধের মাধ্যমে তুলে ধরেছেন। তো মূল কথাগুলোতে যাওয়ার আগে শিক্ষার্থীরা, এই যে চাষার দুঃখ প্রবন্ধ, এই প্রবন্ধে আমরা কিছু বিষয় দেখতে পাই, যেমন কিছু শব্দার্থও আছে তোমাদের বইয়ে, তারপরেও আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, কারণ আমি জানি যে এই মুহূর্তে অনেকের সামনেই বাংলা মূল বইটা নেই। তারপরেও আমাদের শব্দার্থগুলো জানতে হবে, এই কারণে যে আমাদের শব্দার্থ থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে। বহু নির্বাচনী যেমন থাকবে, তেমনি আবার আমাদের সৃজনশীলের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে, অর্থাৎ ক নম্বর যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোতে কিন্তু শব্দের অর্থ, শব্দার্থ জানতে চাওয়া হয়। সুতরাং আমাদেরকে কিন্তু বইয়ের কোনো কিছুই বাদ দিয়ে পড়লে চলবে না, আমাদের সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। সুতরাং আমি একটু শব্দার্থগুলো একটু যাই, মূল পাঠে যাওয়ার আগে শব্দার্থে একটু যাই। তো শিক্ষার্থীরা, আমরা দেখি যে শব্দার্থগুলো কি কি আছে। যেমন এখানে একটি শব্দার্থ আছে ছেইলা, তোমরা বইটা সামনে নাও, দেখো শব্দার্থের মধ্যে যদি যাই, শব্দার্থ কি কি আছে, গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দার্থ নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দার্থ, যেমন দেখো ছেইলা। ছেইলা, ছেইলা মানে কি? ছেইলা মানে হচ্ছে ছেলে, ছেলা মানে হচ্ছে ছেলে। তারপর আর কি আছে? তারপরে আছে হচ্ছে দানা। দানা হচ্ছে খাদ্য অর্থে, দানা, দানা হচ্ছে খাদ্য অর্থে, দানা হচ্ছে খাদ্য অর্থে। তারপর আর কি আছে? অভ্রভেদী। অভ্র অর্থ আকাশ, অভ্রভেদী, অভ্রভেদী। আচ্ছা, এখানে দেখো যে অভ্র মানে কি? অভ্র অর্থ আকাশ। আচ্ছা, আকাশকে ভেদ করে যা, অর্থাৎ অভ্র অর্থ আকাশ, অভ্র অর্থ আকাশ, আর আকাশ বা মেঘ ভেদকারী হচ্ছে অভ্রভেদী। আচ্ছা, ট্রামওয়ে। ট্রামওয়ে হচ্ছে ট্রাম চলাচলের রাস্তা, ট্রামওয়ে, ট্রাম চলাচলের রাস্তা, ট্রাম চলাচলের রাস্তা। আচ্ছা, ট্রাম জিনিসটা হচ্ছে যেটা হলো ট্রেন থেকে ছোট এবং বাসের থেকে বড়, সেটাই হচ্ছে ট্রাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশে নেই, কিন্তু এটা হচ্ছে কলকাতাতে আছে এই ট্রামটা। আর ট্রাম হচ্ছে ট্রাম চলাচলের রাস্তা। আচ্ছা দেখো, বায়োস্কোপ। বায়োস্কোপ হচ্ছে ছায়া ছবি। বায়োস্কোপ, বায়োস্কোপ কি? ছায়া ছবি বা সিনেমা। ছায়াছবি বা সিনেমা হচ্ছে বায়োস্কোপ। ছায়াছবি বা সিনেমা হচ্ছে বায়োস্কোপ। আরেকটা জিনিস দেখো, কৌপিন। কৌপিন, কৌপিন শব্দের অর্থ হচ্ছে, কৌপিন শব্দের অর্থ হচ্ছে ল্যাঙ্গট, অর্থাৎ ছোট যে পরিধেয় বস্ত্র। মোহিতে, মোহিতে মানে হচ্ছে পৃথিবীতে, মোহিতে মানে হচ্ছে পৃথিবীতে। আচ্ছা, তারপরে দেখো গুরুত্বপূর্ণ একটা শব্দের অর্থ হচ্ছে টেকো। টেকো হচ্ছে সুতা পাকাবার যন্ত্র। গুরুত্বপূর্ণ একটি শব্দের অর্থ শিক্ষার্থীরা, সেটা হচ্ছে দেখো কি, সেটা হলো টেকো। টেকো হচ্ছে সুতা পাকাবার যন্ত্র। আবিধানিক অর্থে যেটাকে বলা হয় টেকো মানে টাক, কিন্তু এখানে টেকো শব্দের অর্থ হচ্ছে সুতা পাকাবার যন্ত্র। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অনেক সময় টেকো বলতে সুতা পাকাবার যন্ত্র এই শব্দটা না লিখে তোমরা কি করো? টাক লিখে রাখো, যেটা হলো ভুল হয়ে যায়। সেটা না লিখে আমরা লিখবো কি? সুতা পাকাবার যন্ত্র। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ হচ্ছে এন্ডি, মোটা রেশমি কাপড়। গুরুত্বপূর্ণ আরেকটি শব্দের অর্থ হচ্ছে এন্ডি। এন্ডি মানে কি? এন্ডি মানে হচ্ছে মোটা রেশমি কাপড়, যেটা এন্ডি বস্ত্র বলা হয়, মোটা রেশমি কাপড়। আচ্ছা, আরেকটা হচ্ছে বেলো আড়ের চুড়ি। বেলো আড়ের, বেলো, আরেকটা হচ্ছে বেলো আড়ের চুড়ি, উৎকৃষ্ট স্বচ্ছ কাচে প্রস্তুত। আরেকটা হচ্ছে দেখো বেলো আড়ের চুড়ি, উৎকৃষ্ট। উৎকৃষ্ট মানে হচ্ছে ভালো, উৎকৃষ্ট স্বচ্ছ কাচে প্রস্তুত চুড়ি।
তাহলে এই গেল হচ্ছে আমাদের আলোচ্য চাষাদুঘু প্রবন্ধের আলোকে যে বিষয়গুলো অর্থাৎ যে গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো বইয়ে আছে, তারপরেও আমি লিখে দিয়েছি কারণ তাসফিয়া জাহান আদিবা, আচ্ছা ধন্যবাদ তাসফিয়া জাহান আদিবাকে, মাহিদুল ইসলাম সিয়ামকেও ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। আচ্ছা, উৎকৃষ্ট স্বচ্ছ কাচে প্রস্তুত চুড়ি, তাহলে এই গেল হচ্ছে আমাদের শব্দার্থ। এই যে আমাদের আলোচ্য চাষাদুঘু একটি প্রবন্ধ আছে, এই প্রবন্ধের একটি লাইনে আছে, দেখো যে এ কঠোর মোহিতে চাষা এসেছে শুধু সহিতে, মরমের ব্যথা লুকায় মরমে জঠর অনলে জ্বলিতে। অর্থাৎ চাষাদুঘু প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে ধান্য তার বসুন্ধরা যার, অর্থাৎ ধান্য মানে হচ্ছে ধান, যার জমিও তার অর্থাৎ ভূমিও তার পৃথিবীও তার। এই যে ধান্য তার বসুন্ধরা যার, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন কি? শ্রদ্ধাস্পদ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষকদের যেমন তাদের খাদ্য বস্ত্রের অর্থাৎ খাদ্যের চাহিদা মেটানোর জন্য যেমন তাদের অভাব রয়েছে, এখানে আরেকটি বিষয় আছে, যেমন এখানে একজন কৃষক কন্যার কথা বলা হয়েছে, কৃষক কন্যা জমিরনের কথা বলা হয়েছে। অর্থাৎ জমিরনের কথা দিয়ে লেখিকা এখানে উদাহরণস্বরূপ বলেছেন যে যেদিনকে সেই জমিরন কৃষক কন্যা মাথা ঘষত অর্থাৎ মাথা পরিষ্কার করত, সেদিনকে তার এত পরিমাণ তেল লাগতো যে তার সেই তেলের চাহিদা পূরণ করার জন্য জমিদার বাড়ি যেতে হতো, অর্থাৎ কৃষক কন্যা সেই তেলের চাহিদা পূরণ করতে পারতো না। তারপরে এখানে দেখা গিয়েছে যে তারা পান্তা ভাত অর্থাৎ লবণের চাহিদা, পান্তা অর্থাৎ পখাল ভাতের সহিত তারা লবণ জুটাইতে পারিত না বলে কি করত? তারা সমুদ্র জলে চাল ধুয়ে সেই চাল দিয়ে তারা তাদের খাবারের চাহিদা পূরণ করত। অর্থাৎ সমুদ্র জল আমরা জানি যে সমুদ্রের পানি হচ্ছে কি লবণাক্ত, আর লবণাক্ত পানিতে যেটা ধোয়া হয়ে থাকে সেটাও লবণ হয়ে যায়। সেই জন্য কৃষকরা তাদের যে ক্ষুধার কষ্ট, সেই ক্ষুধার কষ্ট মেটানোর জন্য তারা এই কাজটা করত। তারপর আমরা আরও দেখতে পেয়েছি যে এই প্রবন্ধে আরও কী দিয়েছেন, লেখিকা উল্লেখ করেছেন যে তাদের খাবারের চাহিদা মেটানোর জন্য তারা কিন্তু শাক, লাউ শাক বা এরকম শাক পাতা খেয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করত। আর তারা কী করতো? তাদের বস্ত্রের চাহিদা পূরণ করার জন্য দিনের বেলা অর্থাৎ দিবাভাগে দিনের বেলায় তারা সূর্যের আলোতে থাকতো, আর রাত্রেবেলায় হচ্ছে খড় বা বিচালি দ্বারা একটা শয্যা অর্থাৎ শয্যা মানে বিছানা তৈরি করতো এবং সেখানে দিয়ে তারা তাদের শীতের যে কষ্টটা সেটা নিবারণ করার চেষ্টা করত। তাহলে এই চাষাদুঘু প্রবন্ধটা থেকে আমরা কৃষকদের যে কষ্ট, কৃষকদের যে দারিদ্রতা, সেই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি। আবার কিছু কিছু জায়গায় লেখিকা বলেছেন যে তাদের মধ্যে অনুকরণ প্রিয়তাও ছিল, বিলাসিতার দিকটাও ছিল, অর্থাৎ তারা অনুকরণ করার চেষ্টা করত। আরও কিছু উল্লেখ আছে, যেমন সেখানে তারা তাদের বস্ত্রের চাহিদা মেটানোর জন্য তারা চরকা বুনতো, অর্থাৎ সুতো পাকাবার যে যন্ত্রটা সেটা দিয়ে তারা সুতো পাকাতো এবং সেটা দিয়ে তারা তাদের অ্যান্ডি কাপড় অর্থাৎ তাদের বস্ত্রের যে চাহিদা ছিল সেই বস্ত্রের চাহিদাটাও মেটাবার চেষ্টা করতো। অর্থাৎ একটা অ্যান্ডি কাপড় 40 বছর পর্যন্ত টিকতো, অর্থাৎ অনেক দিন টিকতো, অ্যান্ডি কাপড় সহজে নষ্ট হতো না। আর কৃষক রমণীরাও দেখা গিয়েছে যে প্রবন্ধে লেখিকা লিখেছেন যে এই কৃষক রমণীরা তাদের মধ্যে কিন্তু আবার অনুকরণ প্রবণতার বিষয়টাও ছিল, যেমন ধান ভাঙতে তাদের জন্য ভাড়ানি দরকার, তারপরে যাতায়াতের জন্য সওয়ারি দরকার ইত্যাদি বিষয়গুলো লেখিকা এই প্রবন্ধের আলোকে তুলে ধরেছেন। একদিকে যেমন তিনি এই প্রবন্ধের মধ্যে কৃষকদের দারিদ্রতার বিষয় তুলে ধরেছেন, অন্যদিকে তেমনি তিনি এই দারিদ্রতা থেকে কৃষকরা যাতে তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, অর্থাৎ তারা সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তাদের ফসল উৎপাদন করছে, কিন্তু এই ফসলের যে ন্যায্য দাম অর্থাৎ সেটা কিন্তু তারা পাচ্ছে না, কারণ বিভিন্ন প্রকার হাত বদল হওয়ার ফলে তারা তাদের সেই অর্থটা, আসল যে অর্থটা তারা পাবে সেই অর্থটা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। কারণ তারা যাদের কাছে বিক্রি করছে সেখান থেকে আবার আরেকজনের কাছে যাচ্ছে, আরেকজন থেকে আরেকজনের কাছে যাচ্ছে, এভাবেই যাচ্ছে, কিন্তু তারা তাদের ন্যায্য যে পাওনা অর্থাৎ ন্যায্য যে মূল্য সেটা কিন্তু তারা সঠিকভাবে পাচ্ছেন না।
লেখিকা এই প্রবন্ধে চটকল এবং পাটকলের যে শ্রমিক আছে সেই শ্রমিকদের কথাও তুলে ধরেছেন। অর্থাৎ তারা কষ্ট করে কিন্তু বস্ত্র তৈরি করছে বা করছেন, কিন্তু সেখান থেকে তাদের যে মজুরি বা তাদের যে মাসোহারা, সেই মাসোহারাগুলোও কিন্তু তারা ঠিক মতন পাচ্ছেন না। অর্থাৎ চাষার দুঃখ প্রবন্ধটা রোকেয়া সাখাওয়াত হোসেনের চাষিদের যে কষ্ট দুঃখ দুর্দশার একটা মর্মন্তুদ দলিল বলা যেতে পারে। উনি একদিকে যেমন চাষাদের কষ্টের কথা তুলে ধরেছেন, অন্যদিকে তেমনি তাদের দুঃখ লাঘবের জন্য যে বিষয়ে, অর্থাৎ দুঃখ লাঘবের জন্য চাষাদের যে চেষ্টা বা যে পরিশ্রম করার দরকার, অর্থাৎ ঘরে ঘরে বলেছেন যে স্কুল তৈরি করার কথা বলেছেন এবং তাদেরকে বলেছেন কুটির শিল্প বিলুপ্ত হওয়ার কারণেই কিন্তু অনেক দারিদ্রতা দেখা দিয়েছে। সুতরাং কুটির শিল্পগুলো পুনরুদ্ধারের জন্য তিনি তাগিদ দিয়েছেন। মূলত আলোচ্য চাষার দুঃখ প্রবন্ধের যে বিষয়টা, সেই বিষয়টাই কিন্তু এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলোর মাধ্যমেই উঠে এসেছে। তো শিক্ষার্থীরা, আমরা আরেকটু বোর্ডে যাই। আরেকটু বোর্ডে গিয়ে দেখি যে এই যে চাষার দুঃখ প্রবন্ধটা, এই চাষার দুঃখ প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে। এই চাষার দুঃখ প্রবন্ধটা বাংলা একাডেমি প্রকাশিত রোকেয়া রচনাবলী থেকে নেওয়া হয়েছে। আমাদের জানতে হবে যে চাষার দুঃখ প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত উৎস, অর্থাৎ চাষার দুঃখ প্রবন্ধটার উৎস কি, কোথা থেকে নেওয়া হয়েছে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত রোকেয়া রচনাবলী থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আর এই যে রূপ শ্রেণী, অর্থাৎ এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধটার ভাষারীতি হচ্ছে সাধু ভাষায় রচিত, অর্থাৎ এই চাষার দুঃখ প্রবন্ধটা সাধু ভাষায় রচিত। আচ্ছা, বেগম রোকেয়া একদিকে যেমন সভ্যতার বিকাশের জন্য যে বিষয়গুলো সভ্যতার বিকাশে সেটা যেমন তুলে ধরেছেন, তেমনি তিনি যেমন নারী জাগরণের প্রতি তাগিদ দিয়েছেন, ঠিক তেমনি একইভাবে কৃষকদের, অর্থাৎ কৃষকরা যাতে তাদের দারিদ্র্যের যে কষাঘাতে যে জর্জরিত তাদের যে জীবন, সেই জীবন থেকে তারা যারা উঠে আসতে পারে এবং ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেই বিষয়টার প্রতিও উনি তাগিদ দিয়েছেন এই আলোচ্য চাষার দুঃখ প্রবন্ধের মাধ্যমে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রিমা আফরিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেকটা বিষয় যে আমি লক্ষ্য করি যে যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, অর্থাৎ দ্বিতীয় বর্ষের ক্লাস যেহেতু হচ্ছে, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তোমাদের একটা জিনিস দেখি যে তোমরা কিন্তু বাংলা ক্লাসগুলো ঠিক মতন দেখো না। অর্থাৎ তোমরা বাংলা লাইভ ক্লাসে কিন্তু তোমরা নিয়মিত থাকছো না। তোমরা কি রুটিনটা জানো না? যদি কেউ রুটিনটা ঠিক মতন না জানো যে বাংলা ক্লাসগুলো কখন হয়, তাহলে তোমরা আমাদের কলেজ পেজ থেকে অবশ্যই রুটিনটা সংগ্রহ করবে এবং বাংলা ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করবে। আর তোমাদের অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু লাইভ ক্লাসগুলো প্রাণবন্ত হয়ে উঠবে। সুতরাং আমি চাচ্ছি যে আমি দেখি যে প্রায় সময়ই তোমরা বাংলা ক্লাসগুলোতে অংশগ্রহণ করো না, কিন্তু এটা ঠিক না। বাংলা আমাদের মাতৃভাষা, আর এই ভাষার জন্য যে কতটা ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে সেটা তো আমরা সবাই কম বেশি জানি। সুতরাং আমি চাইবো যে বাংলা একটা আবশ্যিক বিষয় হিসাবে তোমরা অবশ্যই, শুধু যে বাংলা আমরা পড়ার জন্য বা পাশ করার জন্য পড়ছি তা না, আমাদের জানতে হবে, বাংলা আমরা কথা বলি, আমাদেরকে জানতে হবে। সুতরাং আমি চাইবো যে বাংলা ক্লাসে, বাংলা প্রত্যেকটা, অর্থাৎ আমাদের 3 জন যে আমরা শিক্ষক আছি, আমাদের 3 জনের ক্লাসে তোমরা উপস্থিত থাকবে। আমি প্রায় লক্ষ্য করি যে তোমরা কিন্তু বাংলা ক্লাসগুলো ঠিক মতন দেখো না। আমি আশা করব বাংলা ক্লাসে উপস্থিত থাকবে এবং বাংলা ক্লাসে তোমাদের যে মূল যে বোর্ড বই, সেই বোর্ড বইটা, খাতা কলম সব কিছু নিয়ে তোমরা উপস্থিত থাকবে। তো শিক্ষার্থীরা দেখো যে এই যে বিষয়টা, অর্থাৎ এই চাষার দুঃখ মানে কি? চাষার দুঃখ মানে হচ্ছে চাষাদের দুঃখ, চাষাদের
দুঃখ সেই বিষয়টাকে হচ্ছে তুলে ধরেছেন। অর্থাৎ চাষাদের দুঃখ, চাষাদের যে কষ্ট, সেই দুঃখ কষ্ট থেকে চাষাদেরকে কীভাবে পরিত্রাণ করানো যায় বা চাষাদেরকে কীভাবে সেখান থেকে ভালোভাবে জীবনযাপনের পথ বাতলে দেওয়া যায়, সে বিষয়টাই কিন্তু তিনি তুলে ধরেছেন। যে তার মতে যে জেলায় জেলায় পাটের চাষ কম করে তার পরিবর্তে কার্পাসের চাষ প্রচুর পরিমাণে হওয়া প্রয়োজন, বা চরকা এবং অ্যান্ডি সুতার প্রচলন বেশি পরিমাণে হওয়া দরকার, এই বিষয়গুলো কিন্তু বেগম রোকেয়া তুলে ধরেছেন। আমরা জানি যে আমরা জানি চাষারা চাষারাদেরকে বলা হয় কি, চাষারা হচ্ছে সমাজের মেরুদণ্ড বলা হয়ে থাকে। কারণ চাষারা হয়তো লেখাপড়া জানে না, কিন্তু লেখাপড়া না জানলেও তারা আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, খাবারের চাহিদা পূরণ করার জন্য তারা কিন্তু দিন রাত খেটে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, এবং আমাদের দুঃখের সাথে তারা কিন্তু সমভাগী, মানে অর্থাৎ তারা আমাদের দুঃখের সাথে, অর্থাৎ আমাদের যে খাবারের কষ্ট হচ্ছে সেটার জন্য কিন্তু আমরা পরিশ্রম করছি না, বরং তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জীবনের অনেক কষ্ট সহ্য করে হলেও আমাদের অন্ন তুলে দেওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। সুতরাং আমাদের কিন্তু এই চাষাদের যে দুঃখ, চাষাদের যে কষ্ট, অর্থাৎ এই চাষার দুঃখ প্রবন্ধে যে বিষয়গুলো আমরা দেখেছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ চাষাদের সেই অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবেই কিন্তু তারা যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে। এমনকি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। অর্থাৎ তাদের অর্জিত ফসল যেগুলো হয়, যেগুলো বিদেশে রপ্তানি করা হয়, বিদেশে রপ্তানি করে যে আয় হয়, সেই বিষয়গুলোও আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদের কুটির শিল্পর যে পুনরুদ্ধারের কথা লেখিকা জোর দিয়েছেন, সে বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। কারণ কুটির শিল্পগুলো যদি চালু থাকে তাহলে কিন্তু কৃষকদের দুঃখ কষ্ট বা দুর্দশাটা অনেকাংশে লাঘব হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এইখানে যে আরও কিছু বিষয় আমরা লক্ষ্য করতে পারি, যেমন দেখো যে চাষাই সমাজের, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটা লাইন আছে যে চাষাই সমাজের মেরুদণ্ড ব্যাখ্যার জন্য আসতে পারে। অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন, চাষাই সমাজের মেরুদণ্ড, অর্থাৎ চাষিদেরকে সমাজে, অর্থাৎ কৃষকদেরকে সমাজের মেরুদণ্ড বলা হয়েছে। তারপরে আরও কি আছে যে এখন যে আরও কিছু, সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশ বিলুপ্ত হইয়াছে। সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশ বিলুপ্ত হইয়াছে। অর্থাৎ সভ্যতার অগ্রগতির সাথে সাথে কি হচ্ছে, দেশীয় যে শিল্প বা দেশীয় যে কুটির শিল্প বা দেশীয় যে পণ্য, সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। লেখিকা সে কথাই বুঝিয়েছেন। তারপর আরও একটি প্রশ্ন হতে পারে যে গ্রামে গ্রামে পাঠশালা আর ঘরে ঘরে চরকা ও টেকো হইলে চাষার দারিদ্র্য ঘুচিবে। গ্রামে গ্রামে পাঠশালা আর ঘরে ঘরে চরকা আর ও টেকো হইলে কৃষকদের দারিদ্র্য ঘুচিবে। অর্থাৎ গ্রামে গ্রামে যদি চরকা এবং টেকো, টেকো হচ্ছে সুতা পাকাবার যন্ত্র, অর্থাৎ এগুলো যদি থাকে তাহলে কৃষকদের যে কষ্ট বা কৃষকদের যে দারিদ্রতা আছে সেটা অবশ্যই দূর হবে। শিক্ষার্থীরা, আমরা তাহলে লক্ষ্য করি যে এই যে তিনটি বিষয়, অর্থাৎ দেখো যে এখানে তিনটি বিষয় আছে যে চাষাই সমাজের মেরুদণ্ড, অর্থাৎ চাষাদেরকে সমাজের মেরুদণ্ড বলা হয়েছে, এটা আমরা জানি। কারণ চাষারা না হলে আমাদের ক্ষুধা যে অন্ন যে চাহিদা, সেটা কিন্তু আমাদের কখনোই পূরণ হতো না। সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশ বিলুপ্ত হইয়াছে। আচ্ছা, সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশ বিলুপ্ত হইয়াছে, কারণ দেশি শিল্পসমূহ বলতে এখানে অ্যান্ডি কাপড়ের কথাও বলা হয়েছে। তারপরে এখানে আরও যে বিষয়গুলো আছে, যেমন কুটির শিল্পের কথা বলা হয়েছে, যে একসময় গ্রামের রমণীরা কী করতো,
হেসে খেলে জীবনযাপন করতো। তারা এক বাড়ি আরেক বাড়ি বেড়াতে যাওয়ার সময় তারা হাতে কি করতো, চরকা নিয়ে তারা যেত। অর্থাৎ তারা যেমন গল্পগুজব করতো, গল্পগুজবের সাথে সাথে কিন্তু তারা তাদের হাতের যে কাজগুলো, অর্থাৎ তারা কুটির শিল্পও তৈরি করতো, গল্প করতো এবং হাসি আনন্দের মাধ্যমে তারা তাদের জীবনযাপন করতো। আমরা সাধারণত জানি যে আমাদের যে নকশিকাঁথা আছে, এই নকশিকাঁথার মধ্যে কি গ্রামীণ নারীদের জীবনে সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই কিন্তু ফুটিয়ে তোলেন তাদের কি সূচিকর্মের মাধ্যমে। ঠিক তেমনি হচ্ছে যে দেশি শিল্পসমূহ যে বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হওয়ার কারণে কিন্তু কৃষকরা আজ দারিদ্র জীবনযাপন করছে। তারপরে গ্রামে গ্রামে পাঠশালা আর ঘরে ঘরে চরকা ও টেকো হইলে কৃষকদের দারিদ্র ঘুচিবে। হ্যাঁ, গ্রামে গ্রামে পাঠশালা অর্থাৎ শিক্ষার যে আলো, শিক্ষার আলো যদি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় এবং তারা যদি শিক্ষা লাভ করতে পারে এবং তারা তাদের যে টেকো অর্থাৎ সুতা পাকাবার যন্ত্র এবং সেটা দিয়ে তারা যদি তাদের বস্ত্র তৈরি করে, তাহলে সেখানে হচ্ছে তাদের বস্ত্রের যে চাহিদা আছে সেই চাহিদাটাও পূরণ হয়ে যাবে এবং তাদের কষ্ট অনেকাংশে লাঘব হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কৃষকদের যে কষ্ট, কৃষকদের যে দুঃখ সেটা দূর হবে। তো শিক্ষার্থীরা, এই যে চাষা দুঃখ প্রবন্ধটা, এই চাষা দুঃখ প্রবন্ধের মাধ্যমে আমরা একদিকে যেরকম প্রবন্ধটার মধ্যে দেখেছি যে কৃষকদের দুঃখের কথাও আছে, আবার তেমনি তারা কিভাবে সেই দুঃখ থেকে তাদের যে কষ্ট থেকে পরিত্রাণ পেতে পারে সে উপায়টাও লেখিকা বাতলিয়ে দিয়েছেন, অর্থাৎ সেই উপায়টাও উনি বলে দিয়েছেন। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার ক্লাস এ পর্যন্তই। আর আগামী ক্লাসে কিছু তোমাদের এটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই প্রবন্ধটা একবার তোমাদের শুধু বললাম, অনেকবার বলছি না, শুধু একবার পড়তে বলছি, একবার তোমরা পড়ে আসবে। আর আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অশেষ দোয়া এবং শুভকামনা থাকলো। আর লেখাপড়া করো, লেখাপড়া অবশ্যই আমাদের সকলকে করতে হবে। শুধু শুধু বসে বসে সময় নষ্ট করলে চলবে না, কারণ যে সময়টা একবার চলে যায় সেটা আর ফেরত আসে না। সুতরাং তোমাদের জন্য আমার দোয়া থাকলো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের তোমাদের সাথে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।